আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা সোজা ডুব দেব জেমস জয়েসের দারুণ একটা ক্লাসিক ছোট গল্পে, অ্যারাবি। এই আয়োজনে আমরা দেখব একটা অল্প বয়সী ছেলের কৈশোরে পা রাখার অভিজ্ঞতা, তার চরম মোহভঙ্গ এবং একই সাথে বিংশ শতাব্দীর শুরুর দিকে ডাবলিন শহরের ওপর লেখকের এক গভীর সমাজ সমালোচনার চিত্র। তো চলুন মূল ঘটনা প্রবাহে প্রবেশ করি। আচ্ছা, গল্পের একেবারে শেষের এই বিধ্বংসী লাইনটা দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, একটা তীব্র রোমান্টিক মোহের সাথে যখন রূঢ় বাস্তবতার ধাক্কা লাগে তখন ঠিক কেমন অনুভূতি হয়। এই লাইনটাই কিন্তু আমাদের বলে দিচ্ছে যে সামনে এক চরম হতাশা আর হৃদয় বিদারক পরিণতি অপেক্ষা করছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কি এমন ঘটল যে একটা অল্প বয়সী ছেলে এমন অন্ধকার আর যন্ত্রণাদায়ক একটা উপলব্ধিতে পৌঁছালো? তারুণ্যের রঙিন আশা থেকে এই গভীর বেদনার দিকে বদলে যাওয়ার পেছনের কারণটা বুঝতে হলে আমাদেরকে ছেলেটির যাত্রাপথটা একটু অনুসরণ করতে হবে। একটা বিষণ্ণ কানাগলি থেকে শুরু করে প্রাচ্যের জাদুকরী আবহে মোড়ানো একটা বাজার পর্যন্ত তার যে যাত্রা, আসল উত্তরটা লুকিয়ে আছে সেখানেই। আজকের এই আয়োজনে আমরা পুরো বিষয়টিকে 5টি ধাপে বুঝব। 1. একটি ছেলের রোম্যান্টিক মোহ। 2. আদর্শ বনাম বাস্তবের বৈপরীত্য। 3. ধর্ম এবং অন্ধকারের মোটিভ। 4. বিধ্বংসী উপলব্ধি এবং 5. জয়েসের পক্ষাঘাতগ্রস্ত ডাবলিন। চলুন শুরু করা যাক। পর্ব 1, একটি ছেলের রোমান্টিক মোহ, কানাগলিতে প্রেম। একেবারে ছোট পরিসর থেকে গল্পটা শুরু করা যাক। 1890-এর দশকের ডাবলিন শহর। বিষণ্ণ পরিবেশে বসবাস করে আমাদের নাম না জানা 14 বছর বয়সী এক কিশোর। আর এই কিশোরটির মনে প্রতিবেশী ম্যানগানের বোনের প্রতি তৈরি হয়েছে এক তীব্র আবেশ বা মোহ। খেয়াল করে দেখুন, জয়েস এখানে ব্লাইন্ড বা কানাগলি শব্দটা ব্যবহার করেছেন। এটা কিন্তু স্ট্রেফ একটা রাস্তার বর্ণনা নয়। এই কানাগলিটা আসলে সেই সময়কার ডাবলিনের শ্রমিক শ্রেণীর স্থিবির নিস্তেজ জীবনের একটা দারুণ রূপক। এই পথটার যেমন কোনো ভবিষ্যৎ নেই, এখানকার মানুষদের জীবনও যেন ঠিক তেমনই এক জায়গাতে আটকে আছে। আর ঠিক এই চরম হতাশা আর অন্ধকারের মাঝেই আমাদের কিশোরটি এক অদ্ভুত ইন্দ্রিয়গ্রাহ্য মুক্তির সন্ধান পায়। সে তার প্রতিবেশীকে তীব্র একটা কৈশোরসুলভ শারীরিক আকাঙ্ক্ষা নিয়ে খেয়াল করতে শুরু করে, যা সত্যি বলতে সে নিজেও তখনও পুরোপুরি বুঝে উঠতে পারে না। ছেলেটি এই মোহে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে বাস্তব জগৎ থেকে তার মনোযোগ একদম ছিটকে যায়। তার কাছে পড়াশোনাকে মনে হতে থাকে স্রেফ কুৎসিত আর একঘেয়ে। এর বদলে তার একমাত্র মিশন হয়ে দাঁড়ায় ওই অ্যারাবি নামের জমকালো মেলা থেকে একটা দারুণ উপহার এনে মেয়েটির মন জয় করা। বাস্তব জগতের চেয়ে এই ফ্যান্টাসিটাই তার কাছে বড় হয়ে ওঠে। পর্ব 2, বৈপরীত্য আদর্শ বনাম বাস্তব, কাঠামোগত উত্তেজনা। এবার চলুন দেখি গল্পটা কিভাবে আরও গভীরে এগোচ্ছে। এখানে আমরা জয়েসের ব্যবহৃত চমৎকার সাহিত্যিক কৌশলগুলোর খেলা দেখতে পাব। এখানকার সবচেয়ে বড় সংঘাতটা কোথায় জানেন? সংঘাতটা হলো এক বিশাল ব্যবধানে। একদিকে রয়েছে ছেলেটির মনের ভেতরের রঙিন জগৎ, যেখানে প্রাচ্যের এক জাদুকারী আবেশ আছে, আর অন্যদিকে রয়েছে প্রাপ্তবয়স্কদের নিস্তেজ, বস্তুবাদী আর কুৎসিত একটা রূপ, যার মুখোমুখি তাকে শেষ পর্যন্ত হতেই হয়। বিষয়টিকে আরেকটু পরিষ্কার করা যাক। এখানে আমরা দেখছি একজন প্রান্তিক অবস্থানে থাকা শিশুকে, যার সমস্ত স্বপ্ন ঝুলিয়ে আছে অলস আর উদাসীন কিছু প্রাপ্তবয়স্ক মানুষের মর্জির ওপর। এই বড়রাই সম্পদ আর সময়ের নিয়ন্ত্রক, কিন্তু শিশুদের আবেগের প্রতি তারা একেবারেই অন্ধ। এই যে জীবন বনাম মৃত্যু, অপেক্ষা করার উৎকণ্ঠা বনাম অপেক্ষায় রাখা, কিংবা পবিত্রতার সাথে নোংরামির ক্রমাগত বৈপরীত্য, এগুলো আসলে এমন এক সমাজের ছবি তুলে ধরে যারা অনন্তকাল ধরে কেবল অপেক্ষার চক্রে আটকে আছে। তারুণ্যের সজীবতা এখানে প্রবীণদের স্থবিরতার চাপে রীতিমতো দমবন্ধ হয়ে মারা যাচ্ছে। পর্ব 3, মোটিভ, ধর্ম এবং অন্ধকার, পবিত্র এবং ইন্দ্রিয়গ্রাহ্য। বিশ্লেষণের এই পর্যায়ে আমরা কিছু চমকপ্রদ মোটিভ বা প্রতীকের দিকে নজর দেব, যা আরবি গল্পটিকে প্রায় শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ দিয়েছে। দেখুন, জয়েস সেখানে কত দারুণভাবে ক্যাথলিক ধর্মের পবিত্র প্রতীকগুলোকে ব্যবহার করে এই কিশোর প্রেমের বর্ণনা দিয়েছেন। ছেলেটি নিজেকে ভাবছে পবিত্র 40 বহনকারী এক যোদ্ধা।
এখানে আধ্যাত্মিক ভক্তির সাথে লাগামহীন শারীরিক আকাঙ্ক্ষার এমন এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে যা ছেলেটিকে মানসিকভাবে চরম বিভ্রান্ত করে তোলে। আর এখানেই সবচেয়ে বড় বিড়ম্বনাটা লুকিয়ে আছে। ছেলেটির কাছে নিজের গভীর আবেগ প্রকাশ করার জন্য ধর্মীয় ভাষা ছাড়া আর কোনো উন্নত ভাষাই জানা নেই। অথচ আয়ারল্যান্ডের সেই কঠোর ধর্মীয় সংস্কৃতিতে এই ধরনের শারীরিক আবেগকে সম্পূর্ণ অনৈতিক বলেই গণ্য করা হতো। আর একটা দারুণ ব্যাপার হলো জয়েস গতানুগতিক সাহিত্যের নিয়মটাই একদম উল্টে দিয়েছেন। সাধারণত আমরা কি জানি, আলো মানে সত্য আর অন্ধকার মানে অজ্ঞতা, তাই তো? কিন্তু এখানে আলো মানে হলো চোখ ধাঁধানো মোহ বা ফ্যান্টাসি, আর অন্ধকার অন্ধকার হলো রূঢ়, বেদনাদায়ক কিন্তু আলোকিত এক সত্য। পর্ব ৪ বিধ্বংসী উপলব্ধি, বাজারে পতন। গল্পের এই মানসিক চাপ তার চূড়ান্ত সীমায় পৌঁছায় যখন ছেলেটি শেষ পর্যন্ত মেলায় যাওয়ার জন্য যাত্রা শুরু করে, আর এখান থেকেই শুরু হয় ক্লাইম্যাক্স। গল্পের ক্লাইম্যাক্সটা পুরোপুরি বুঝতে হলে আমাদের জয়েসের ইপিফেনি ধারণাটা একটু বুঝতে হবে। এপিফেনি মানে হলো এমন একটা মুহূর্ত যেখানে খুব সাধারণ একটা কথা বা ঘটনা হঠাৎ করেই জীবন বদলে দেওয়া এক গভীর উপলব্ধিতে পরিণত হয়। একটু টাইমলাইনটার দিকে খেয়াল করুন। সকাল থেকে রাত পর্যন্ত প্রাপ্তবয়স্কদের জগৎ কিভাবে ধাপে ধাপে বিলম্বের সৃষ্টি করছে। চাচার দেরি করে ফেরা, ধীর গতির ট্রেন, এই সব কিছু মিলে ছেলেটির মনে যে সাসপেন্স আর হতাশা তৈরি করে তা একদম মেলা বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরও ধরে রাখে। অবশেষে যখন সে অ্যারেবিতে পৌঁছাল, তখন সে কি দেখল? প্রাচ্যের কোনো জাদুকরি মেলা? একেবারেই না। সে দেখল এক অন্ধকার, নীরব জায়গা, শুনতে পেল পয়সা গোনার শব্দ, দেখতে পেল প্রাপ্তবয়স্ক জীবনের সস্তা, বস্তুবাদী একটা রূপ। এক মুহূর্তেই তার স্বপ্নের জগৎটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। আর ওই যে অত্যন্ত সাধারণ আর সস্তা ফ্লার্টিংয়ের কথোপকথনটা, এটাই ছিল তার এপিফ্যানি বা উপলব্ধির মূল ধাক্কা। ওই কথাগুলো শুনেই সে বুঝতে পারে তার সেই মহান রোম্যান্টিক মিশনটা আসলে প্রাপ্তবয়স্কদের এই তুচ্ছ বিষয়গুলোর মতোই একদম ফাঁকা আর অর্থহীন ছিল। পর্ব ৫ জয়েসের পক্ষাঘাতগ্রস্ত ডাবলিন, একটি জাতির রোগ নির্ণয়। এতক্ষণ তো আমরা একটা ছেলের গল্প শুনলাম, এবার চলুন ক্যানভাসটা একটু বড় করা যাক। একটা কিশোরের ভেঙে যাওয়া স্বপ্ন কিভাবে একটা জাতির প্রতিচ্ছবি হয়ে ওঠে সেটা দেখা প্রয়োজন। আসল ব্যাপার হল এই অ্যারাবি গল্পটা জয়েসের ডাবলিনার সংকলনের তৃতীয় গল্প। জয়েস এখানে প্যারালাইসিস বা পক্ষাঘাত বলতে এমন এক মৃতপ্রায় দশার কথা বুঝিয়েছেন যা তৎকালীন আয়ারল্যান্ডের উপর চেপে বসেছিল। এটি যেন সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলা একটি আস্ত জাতির রোগ নির্ণয়ের নিখুঁত একটা দলিল। আধুনিকতাবাদী শৈলী ব্যবহার করে জয়েস ছেলেটির অনিবার্য পরিণতিকে রীতিমতো একটা আয়না হিসেবে দাঁড় করিয়েছেন। এই আয়নায় দেখা যায় কিভাবে তৎকালীন আইরিশ সংস্কৃতি মানুষের কল্পনা শক্তিকে পুরোপুরি গলাটিপে মারত আর তরুণ প্রজন্মকে একটা আনন্দহীন প্রাতিষ্ঠানিক বাস্তবতার কাছে মাথা নত করতে বাধ্য করত। তো অন্ধকারের মাঝে দাঁড়িয়ে থাকা সেই মোহভঙ্গ হওয়া ছেলেটির কথা ভাবতে ভাবতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই অ্যারাবি যদি ১৮৯০-এর দশকের ডাবলিনের পক্ষাঘাতগ্রস্ত অবস্থার আয়না হয়, তাহলে আজ আমরা যারা আধুনিক সমাজে বাস করছি, আমরা কি সত্যিই জাগ্রত হতে পেরেছি? নাকি আমরাও কোনো না কোনো বড় মোহের মাঝে আটকে আছি যা শুধু ভেঙে যাওয়ার অপেক্ষায় আছে? একটু ভাববেন। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজন এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য